শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বরং একজন শিক্ষার্থীর সৃজনশীলতা ও আত্মবিশ্বাস গড়ে ওঠে সহশিক্ষা, সাংস্কৃতিক চর্চা ও কারিগরি শিক্ষার মাধ্যমে। তবে একজন শহরের শিক্ষার্থী যেরকম সুযোগ সুবিধা পায় শিক্ষাক্ষেত্রে, ঠিক একই সুযোগ সুবিধা কি একজন গ্রামাঞ্চলের বা একজন চরাঞ্চলের শিক্ষার্থী পাচ্ছে? প্রশ্ন থেকে যায় এখানে। যদি বৈষম্য হয়, তবে সেই বৈষম্যের গভীরতা কতটুকু? এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব, এবং আজ আলোচনা করতে আজ স্টুডিওতে আমার সাথে আছে মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, শহীদ দানেশ উদ্দিন কলেজ ও গেস্ট ফ্যাকাল্টি, বাংলা বিভাগ, পুন্ড্র বিশ্ববিদ্যালয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। শুরুতেই আমি একটি প্রশ্ন করতে চাই আপনাকে, সেটি হচ্ছে যে আমাদের শহরে দেখা যায় যে ডিজিটালাইজেশনের কথা বলা হয়, সরকার বারবার বলছেন। তো সেই ক্ষেত্রে আমরা শহরে একটি ডিজিটাল ক্লাসরুম আমরা শিক্ষার্থীদেরকে উপহার দিতে পাচ্ছি, কিন্তু আসলে একজন গ্রামের শিক্ষার্থী কি এই সুযোগ পাচ্ছে, এবং গ্রামের শিক্ষার্থী কি সেরকম দক্ষ শিক্ষক পাচ্ছে? কি মনে হচ্ছে আপনার? আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, দৈনিক করতোয়াকেও ধন্যবাদ। উত্তরাঞ্চলের একটি বহুল প্রচারিত একটা পত্রিকা এই আয়োজনের অংশগ্রহণ করতে পারে নিজেকে ধন্য মনে করছি। শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য বিরাজমান তা বহুকালের। একটি সমাজে যদি শ্রেণী বৈষম্য থাকে, যদি শ্রেণী থাকে, সেখানে শিক্ষা, সংস্কৃতি সবকিছুই শ্রেণী বিভক্ত হতে বাধ্য। যে বৈষম্যের কথা আপনি তুলে ধরেছেন তা বহুকালের। আজকে তার নিরসন হয়নি। মূল কারণ হচ্ছে যে আমাদের শিক্ষাটা আজকে বহু ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এই মূল কারণ হচ্ছে যে আমরা স্বাধীনতার 54 বা 55 বছর পরে একটি সমন্বিত একমুখী বা গণমুখী শিক্ষা ব্যবস্থার আমরা প্রবর্তন করতে পারিনি। আপনি যেন অবাক হবেন যে আজকে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে সেটি কিন্তু সেই ব্রিটিশদের কেরানি পাড়ার শিক্ষা ব্যবস্থা, যেটা ব্রিটিশরা প্রচলন করেছিল যে এই ভারতবর্ষের মানুষ শুধু কেরানি তৈরি হবে, তাদের জন্য উৎকর্ষ সাধন না ঘটে। এবং আমি একটি কথা শুনেছি যে এই যে 33-এ পাস, এটি হচ্ছে ব্রিটিশদের প্রণয়ন করা। রাইট, এটা ব্রিটিশরা এই কারিকুলাম প্রণয়ন করেছিল আমাদেরকে, আমাদের শিশুদেরকে, আগামী প্রজন্মকে, বাঙালিদেরকে তারা যেন জ্ঞানে, বিজ্ঞানে, শিল্প সংস্কৃতিতে বিকশিত হয়ে বিশ্ব দরবারে না পৌঁছাতে পারে। শিক্ষাটা কি জানেন? শিক্ষা হচ্ছে একটা মহৎ গুণ। শিক্ষা প্রতিষ্ঠানের কাজ কি? শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হলো এই যে নরম কমলমতি যে শিশুটি, তার যে সম্ভাবনাময় মেধা এবং গুণাবলী, এটাকে বিকশিত করা। আপনি যদি জাপানের শিক্ষা ব্যবস্থার কথা ধরেন, সেখানে 10 বছর বয়সে একটা শিশু স্কুলে যাচ্ছে। যাওয়ার ফলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে নানা রকম বিষয় সাজিয়ে রাখা হয়েছে। কোথাও রং রাখা হয়েছে, কোথাও হাতুড়ি বাটাল রাখা হয়েছে, কোথাও নৃত্যকলার সামগ্রী রাখা হয়েছে, অর্থাৎ কোথাও বিমান রাখা হয়েছে, সমুদ্রের তলদেশের প্রাণী দেখানো হচ্ছে। অর্থাৎ ওই শিশুটি ঘুরে বেড়াবে বেশ কিছুদিন, ঘুরতে ঘুরতে ও যেখানে গিয়ে জানাবে, তখন শিক্ষকরা তাকে ওই তার আগ্রহের যে বিষয়টি, ভালো লাগার যে বিষয়টি, সেই বিষয়টিকে তাকে দক্ষ করে তুলবে। আপনি জাপানের একটি শিক্ষাক্ষেত্রের চমৎকার একটি উদাহরণ দিলেন, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, আমি কিছুদিন আগে গিয়েছিলাম সারিয়াকান্দির একটি চরাঞ্চলে, যেখানে আসলে নদী ভাঙনের সাথেই তাদের জীবনযাত্রা, এবং সেখানে ঠিকমতো বিদ্যুৎও পৌঁছায় না, নৌকাতে করে তাদের যাতায়াত। তো এরকম একটি প্রেক্ষাপটে এরকম একটি জীবনযাপন যদি আমি বলি, তুলে ধরি, তো সেখানে যখন নদী ভাঙন হয়, সেখানে টিনের ছাউনিতে শিক্ষা
শিক্ষার্থীদেরকে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় একটি রুমের মধ্যে 3-4টি শ্রেণীর পাঠদান কার্যক্রম করা হচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে এরকম জাপানের মতো চমৎকার উদাহরণ তৈরি করা সম্ভব কিনা, বা আসলে আমাদের প্রতিবন্ধকতাগুলো কোথায়? ধরেন যে আমরা দেখেছি যে বিদেশি দম্পতি এসে আমাদের এখানে স্কুল করছে, হাসপাতাল করছে, কিন্তু আমাদের শিক্ষকেরা, আমার অভিজ্ঞতা আছে, আমার ধারণা আছে যে তারা নদী পার হয়ে যায় না এবং ওইখানে আপনার ওই এসএসসি পাস কিংবা অষ্টম শ্রেণী পাস একজন মানুষকে টাকা দিয়ে সে তার শিক্ষকতা দায়িত্ব পালন করছে। এই যে দৃষ্টান্ত এখানে বদলে দেওয়া সম্ভব যদি একটি সমন্বিত ব্যবস্থাপনা যদি থাকে। আপনাকে একটা উদাহরণ দিই যে সেনাবাহিনী যখন প্রশিক্ষণে যায় তখন দুর্গম অঞ্চলেও তারা বিদ্যুৎ পৌঁছাচ্ছে, সেখানেও তাদের প্রশিক্ষণ চলছে। সেটা হতে পারে আজকে প্রযুক্তি অনেক অগ্রসর হয়েছে, কিন্তু আমি মনে করি যে এখানে রাষ্ট্রের যেমন সদিচ্ছা দরকার, সেই দুর্গম অঞ্চলের জন্য পরিকল্পনা দরকার এবং ত্যাগী কিছু শিক্ষক দরকার যারা শিক্ষকতাকে পেশা হিসেবে না নিয়েছে, ব্রত হিসেবে নিয়েছে। আপনাকে উল্লেখ করি, শিক্ষকতা কোনো পেশা নয়, এটি ব্রত। যেহেতু আপনি শিক্ষা সংস্কৃতি নিয়ে কথা বলছেন এবং শুরুতে আপনি জাপানের একটি উদাহরণও দিলেন একটি স্কুলের, তো দেখা যায় কি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যখন নতুন কিছু সংযোজন করা হয় অথবা নতুন কিছু বিয়োজন করা হয় অথবা যদি বলি যে একটু কিছু পরিবর্তন করা হয়, তখনই একটি বিতর্কের সৃষ্টি হয়। এবং কিছুদিন আগে দেখা গেল যে যদি বলি যে আমাদের একটি বইয়ে একটি পাঠ্যক্রমে হচ্ছে যে সেলাই করা বা রান্না করা এগুলো শেখানোর একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং সেটি নিয়েও একটি বিতর্কের সৃষ্টি হয়েছিল যে এটি তো খুবই সাধারণ বিষয়, এটি কেন শিক্ষাক্ষেত্রে সংযোজন করা হবে। কিন্তু আমি যদি বলি যে আমরা যদি বিদেশের শিক্ষাগুলো দেখি, তারা কিন্তু শুরুতেই এভাবেই তাদের শিক্ষার্থীদেরকে পাঠদান পরিচালনা করেন। তো এই বিষয়টা একটু বলবেন যে যখনই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম কিছু পরিবর্তনের সূচনা করা হয়, এরকম বিতর্কের কেন সৃষ্টি হয়? আসলে বিতর্কের সৃষ্টি করা হয় কারণ জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। জ্ঞানের সীমাবদ্ধতা, চিন্তার সংকীর্ণতা কিংবা সাম্প্রদায়িকতা কিংবা মুক্ত চিন্তাকে ধারণ না করা এবং শিক্ষার অভাব, এই বিষয়গুলো এই বিতর্কের জন্ম দেয়। আজকে শিক্ষা ব্যবস্থার যে নতুন সংযোজনের কথা বলছি, যেমন ধরেন চিত্রকলা, শিল্পকলা, নৃত্যকলা, আপনি এটা কিন্তু আজকের নয়, বহু প্রাচীন কালে আপনার শিল্পকলার সৃষ্টি হয়েছে অজন্তা এলোরার গুহা চিত্রে। আপনি যদি দেখেন যে প্রাচীন আদিম মানুষ তারা পাহাড়ের গায়ে ছবি এঁকে ওখানে তীর ধনুক ছুড়ে তারা ধর্মীয় শাস্ত্র পালন করত, যে যে পশুকে তীর ধনুক আঘাত করতে পারবে ওই পশু তার শিকারের লক্ষ্যবস্তু হবে কিংবা সে শিকারটা সফল হবে, এক ধরনের প্রার্থনা। আপনি ধরুন যে প্রাচীন কালে ধরুন আমাদের পুণ্য সভ্যতার কথা, ২৫০০ বছরের প্রাচীন সভ্যতা, সেখানে আপনি যদি মিউজিয়ামে যান দেখবেন যে ওখানে চমৎকার কিছু স্কাল্পচার। আমি বিস্মিত হই যে এই স্কাল্পচার, পাথর কিন্তু এত নিখুঁত কারুকাজ, এটা তখনকার দিনের মানুষ আরো কত শিল্প সংস্কৃতিতে আকর্ষণ ছিল। আমাদের প্রাচীন যে মানে বাংলা গ্রন্থ চর্যাপদ, চর্যাপদের যে গানগুলো যে শিল্পীরা করত, তারা কিন্তু কোনো প্রথাগত শিল্পী নয়, এগুলোকে বলা হয় বৌদ্ধ গান ও দোহা। সেই সঙ্গীত কিন্তু বহু প্রাচীন কাল থেকে আছে। আবার ধরেন আদিবাসীদের মধ্যে যে নৃত্যকলা, যে শিল্পকলা, তাদের জীবনবোধ, আচরণ, সেখানে কিন্তু একটা মারাত্মক শিল্প রয়েছে।
কিন্তু এই যে শিল্পকলার কথা আপনি বলছেন, সেই শিল্পকলাগুলো বা সেই প্রতিভাগুলো শিক্ষার্থীদের মধ্যে ফুটিয়ে তোলার জন্য বা জাগ্রত করার জন্য গ্রামাঞ্চলে কি সেই দক্ষ শিক্ষক রয়েছে? দক্ষ নয়, অদক্ষ নেই। কারণ আমাদের যে কারিকুলাম, সে কারিকুলামে চালু কারিকুলাম একটা আশ্চর্যের বিষয়। আমি যেখানে কাজ করি তার সাথে স্কুলও রয়েছে। সেখানে আমি গিয়েছি, ম্যাডামেরা বসে থেকে ওই চারুকলার খাঁচা দেখছে। তো আমি জিজ্ঞাসা করেছি, আপনি কোন বিষয়ের শিক্ষক? এবং আমি জানি যে উনি ম্যাথমেটিক্স পড়াই, কোথাও বাংলা পড়াই, কেউ ইংরেজি পড়াই। তারা আপনার চারুকলার খাঁচা দেখছে, এবং এটা 7-8 পর্যন্ত আমি দেখেছি। অথচ আমাদের যে সরকারি স্কুলগুলো রয়েছে সেখানে চারুকলার একাধিক, তারা আমার অনেক ছাত্রও রয়েছে, কারণ বগুড়া আর্ট কলেজে একসময় আমি বাংলা পড়িয়েছি, কাজ করেছি। তারা আপনার এখানে শিক্ষক নিয়োগ দিয়েছে, একেবারে চারুকলা থেকে পাশ করা সার্টিফিকেটধারী লোক। সেখানে গ্রাম অঞ্চলে এই ধরনের কোনো শিক্ষক নেই, কিন্তু পাঠ্যক্রম চলছে। আর আপনি যে নতুন শিক্ষা পদ্ধতির কথা বললেন, এখানেও আমাদের কিছু ত্রুটি রয়েছে। যে কোনো একটি শিক্ষা পদ্ধতি আপনি মানুষের উপরে চাপিয়ে দিতে পারেন না। এই যে জনগণের উপর শিক্ষা কার্যক্রম চাপিয়ে দেওয়ার যে বিষয়টির কথা বললেন, এই কথা বলতে গেলে আরেকটি বিষয় উঠে আসে, সেটি হচ্ছে যে আমরা প্রতি বছর দেখি যে বাংলা একাডেমি বিভিন্ন শব্দ, বিভিন্ন বাক্য তারা হচ্ছে যে পরিবর্তন করছে। আমি যদি বলি শব্দের কথাই বলি, যেমন নদী, নবী, শ্রেণী, আমরা যেটা আসলে ছোটবেলায় বা কয়েক বছর আগে দীর্ঘইকার পড়ে এসেছি, সেটি এখন হ্রস্বইকার হয়ে গেছে, যা অথবা যেটা মূর্ধন্য সেটা এখন লেখা হচ্ছে দন্তন্য দিয়ে। তো এই আসলে কেন এই পরিবর্তন? আমি আপনাকে প্রথমেই বলেছি আলোচনায় যে একটি স্বাধীন রাষ্ট্রে একটি স্বাধীন শিক্ষা ব্যবস্থা বা যুগোপযোগী গণমুখী শিক্ষা ব্যবস্থার প্রচলন হয়নি। না হলে কেন স্বাধীনতার 55 বছর পরে এসে আমাদের বিতর্কে যেতে হবে? আমাদের দেশে আপনাকে আরো তথ্য দিই যে এই বানান নিয়ে অনেকগুলো মতবাদ আছে। যেমন বাংলাদেশ যে শিক্ষা পাঠ্যপুস্তক প্রণয়ন যেটা কমিটি আছে, NTRC বলছি আমরা, তারা আপনার এক ধরনের বানান চর্চা করে। বাংলা একাডেমি এক ধরনের বানান চর্চা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় এক ধরনের বানান চর্চা করে। এমনকি কিছু পত্রিকা যেমন প্রথম আলো, তাদের নিজস্ব একটি বাংলা বানান বিধি আছে, অভিধান তৈরি করছে। আবার সম্প্রতি একটা কাগজ কদমে দেখছি, তারাও কিন্তু নিজস্ব বানান এবং ফ্রন্ট তৈরি করে নিচ্ছে। এটির জন্য আমাদের দেশে কোনো প্রকৃত শুদ্ধ ব্যাকরণ বা বানান চর্চার কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। আমি একটু শুনতে কষ্ট লাগবে, কেউ কেউ অভিযোগও তুলতে পারে যে বাংলা একাডেমির প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু এই বাংলা ভাষার শিল্প সাহিত্যের উৎকর্ষ সাধনের জন্য বিভিন্ন সময় রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে রাজনৈতিক বিবেচনায়, আমি এটাও বলবো যে জ্ঞান গরিমা ছাড়াই শুধু রাজনৈতিক বিবেচনায় এখানে প্রতি বছর কিংবা রাষ্ট্রের শাসন ক্ষমতা পরিবর্তনের মধ্যে দিয়ে কিছু ব্যক্তিকে আনা হচ্ছে, যারা ব্যস্ত থাকছে নিজের চেয়ার, পদ, পদবি এগুলোকে রক্ষা করার জন্য। সুতরাং তারা বেভাবে ভুলে গেছে যে বাংলা একাডেমির একটি বিশাল দায়িত্ব, একটি জাতির শিল্প সংস্কৃতির উৎকর্ষ সাধনের দায়িত্ব তাদের কাঁধে। সেটা বলে গিয়ে সেই যে তখন কিছু অভিধান করা হয়েছিল, যেখানে মনিরুজ্জামান, যেখানে আহমেদ শরীফ, যেখানে বাংলা একাডেমির প্রথিত দশা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যারা যুক্ত ছিলেন, পরবর্তীতে বাংলা একাডেমি আমি বলবো তার প্রকৃত চরিত্র হারিয়েছে। এবং এই সমস্ত বিশৃঙ্খল বিভ্রান্তিকর পরিবর্তন যার ব্যাখ্যা ছাড়াই তারা করছে, বাংলা একাডেমি ব্যাখ্যা দিচ্ছে যে বাংলাকে সহজ করে তুলতে হবে।
কিন্তু আসলে প্রতি বছর এই পরিবর্তনটা তারা কেন করছে, এটার উদ্দেশ্যটা কি আসলে? অ্যাকচুয়ালি এখানে যখনই একজন পরিবর্তন হচ্ছে পদ পদবী, আপনি জানেন এখানে পরিচালক আছে, জি। মহাপরিচালক আছে, তারা শুধু আপনার হচ্ছে যে নিজেদের ওই যে আমি বলবো যে সম্মানী বেতন এগুলোকে জায়েজ করার জন্য এক ধরনের গতানুগতিক কিছু কাজ লোক দেখানো, প্রকৃত নয়, সেগুলো আমাদের সামনে হাজির করছে। এবং আপনি লক্ষ্য করবেন যে আমাদের দেশে যে বাংলা ব্যাকরণ যেটা পড়ানো হচ্ছে সেটা ইংরেজি ব্যাকরণের অনুকরণে। কষ্ট করে বলতেই হয় যে ভাষার জন্য আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, সে তরুণেরা জীবন দিয়েছে, সেই ভাষাও আজকে বিকৃত লাভ করতে যাচ্ছে। আজকে আধুনিক প্রজন্মের ছেলেমেয়েরা হয় হিন্দি বলছে নয় ইংরেজি বলছে, বাংলা ভাষা হারিয়ে যাওয়ার পথে। এমনকি লক্ষ্য করবেন যে শুদ্ধভাবে বাংলা উচ্চারণ করে একটা আবৃত্তি কিংবা ক্লাসে পাঠদানের মতো শিক্ষকের সংখ্যাও ক্রমশ হ্রাস পাচ্ছে। যে কারণে আবার ওই কথাটি বলতে হয়, আমরি বাংলা ভাষা কিংবা আমার দক্ষিণী বর্ণমালা। এই যে বগুড়ার এত উন্নয়নের কথা এখন হচ্ছে, কিন্তু আসলে এত বছর কেন বগুড়ায় উচ্চ শিক্ষার কোনো ব্যবস্থা হলো না, সেরকম মানসম্মত বা পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় কেন হলো না, কি মনে হয় আপনার? পূর্ণ সভ্যতার যে ইতিহাস সেটা অনেক সমৃদ্ধ। সেটি নৃতত্ত্বে বলেন, ঐতিহাসিকভাবে বলেন, প্রত্নতত্ত্ব বলেন, সেখানকার শিল্পকলা বলেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় বগুড়ায় প্রথম বিশ্ববিদ্যালয় উচিত ছিল বাংলাদেশের। আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে পড়ি। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে বগুড়ার মানুষ উচ্চশিক্ষার প্রতি খুব বেশি আগ্রহী নয়, কিংবা তাদের বাণিজ্যিক চেতনাটা খুব বড়। কারণ বগুড়াতে কিন্তু বিশাল বিশাল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। পত্রিকার কথাই বলি যে আমরা কিন্তু বগুড়া শহরে 2-4টি পত্রিকা দেখতাম, তার মধ্যে দৈনিক করতো একটা বিশ্ববিদ্যালয় একটি অঞ্চলের বা একটি জেলার একটা নতুন সভ্যতার জন্ম দিতে পারে। এবং আমরা যারা জেলা শহর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়েছি মধ্যবিত্ত পরিবারের সদস্য হিসেবে, সেটার প্রচন্ড কষ্টকর অভিজ্ঞতা ছিল। সেখানে দেখেছি যে একজন পিয়নের ছেলে, একজন মধ্যবিত্ত দরিদ্র পরিবারের রিক্সা চালকের ছেলে, সে বাড়িতে ডাল ভাত খেয়ে, পান্তা ভাত খেয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করছে। অর্থাৎ এটি কেন সহজ হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে তার ঘরের দরজায়। অথচ বগুড়ার কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশাল ক্ষতি হয়েছে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে এত বছর বগুড়াতে উচ্চশিক্ষার ব্যবস্থা নেই, এখানে রাজনৈতিক বিষয় যেমন জড়িত, সেরকম বাণিজ্যিক বিষয়ও জড়িত ছিল। এখানে আমি আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। প্রতি বছর আসলে শিক্ষা ব্যবস্থাকে বিভিন্ন রকম ভাবে পরিবর্তন করা হয়, এবং বর্তমান সরকার যেটি আরেকটি উদ্যোগ নিয়েছে, যে তারা আসলে দেখতে চাচ্ছে যে বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য ভাষাও যাতে শিক্ষার্থীরা শেখে, এরকম একটি তারা চিন্তা ভাবনা করছে। এবং সেই সাথে একই প্রশ্নপত্রে প্রত্যেকটি বোর্ডে তারা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করছে। তো আগামী প্রজন্মে অথবা আগামী দিনে আসলে বাংলাদেশের শিক্ষার এই ভবিষ্যৎ কেমন দেখতে পাচ্ছেন আপনি? দেখুন, আমি আমার আলোচনায় এক জায়গায় উল্লেখ করেছি যে শিক্ষকতা পেশাটা কোনো পেশা নয়, শিক্ষকতাটা একটা ব্রত। সবাই শিক্ষক নয়, সবাই শিক্ষকতা পেশায় আনা উচিত নয় বা আসা উচিত নয়। কারণটা হলো যে শিক্ষা একজন মানুষকে মহৎ করে তোলে, এবং যার কারিগর একজন শিক্ষক। তাহলে আপনি যদি একটা মহৎ প্রজন্ম সৃষ্টি করতে চান, তাহলে অবশ্যই ত্যাগী, জ্ঞানী বা সেই ব্রতচারী মানুষটাকে শিক্ষকতায় আনতে হবে, না হলে কিন্তু শিক্ষা হুমকির মুখে পড়বে।
জি, আপনি যেটা আসলে বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে একজন দক্ষ শিক্ষার্থীর জন্য একজন আসলে দক্ষ শিক্ষক প্রয়োজন, যেটি আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে না বা আমরা দিতে পারছি না। তারও আগে একটি পরিপূর্ণ আমাদের দেশীয় বাস্তবতায় একটি প্রকৃত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা অতীব জরুরি। আমি শিক্ষাবিদ যারা রয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ে যারা রয়েছেন, শিক্ষা মন্ত্রী যারা রয়েছেন এবং সংশ্লিষ্ট যে শিক্ষা ব্যবস্থাপনায়, তাদেরকে আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে এটি নিয়ে কোনো বিশৃঙ্খলা নয়, হঠাৎ করে চাপিয়ে দেওয়া নয়, প্রকৃতার্থে একটা শিশুর জ্ঞান এবং মেধা বিকাশে উপযোগী একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা জরুরি। জি দর্শক, এতক্ষণ আলোচনায় যেটি শুনতে পেলেন, একজন দক্ষ শিক্ষার্থী গড়ে তোলার জন্য প্রয়োজন একজন দক্ষ শিক্ষক এবং ব্রতচারী শিক্ষক, যিনি আসলে প্রকৃতভাবে জ্ঞান চর্চা করেন এবং পাঠদান করতে চান। সেই সাথে আমাদের মেধা বিকাশের জন্য প্রয়োজন প্রণীত শিক্ষা ব্যবস্থা। দর্শক, আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী দৈনিক করতোয়ার আপডেটগুলো জানতে দৈনিক করতোয়ার সাথেই থাকুন।